জামায়াত ইসলামের চাপ কতটা ফলপ্রসূ পুরো জাতি টের পেল। দর্শক, মুহূর্তেই জনতার দাবি মানতে বাধ্য হলো বিএনপি সরকার। অসাধারণ ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এই শিক্ষামন্ত্রী নিজে বলেছেন। বিএনপির লোকজন সেটাকে ডিফেন্ড করেছে। সে ডেসপিকেবল মাদারবোর্ড জামাই কোটার বুদ্ধিজীবী, যিনি হতাশ, কারণ ইউটিউবিং করে ডাক্তার জাহেদরাও বড় বড় মন্ত্রী মর্যাদায় পোস্ট পেয়েছেন, আর জামাই কোটার বুদ্ধিজীবী কিছু পান নাই। তারেক রহমান উপদেষ্টা বা এরকম কিছু একটা পাবেন আশা করেছিলেন, না, কিছু পান নাই। সে ফাহাম আব্দুল সালাম, তিনিও ডিফেন্ড করেছেন যে না না শিক্ষাগত যোগ্যতা কেন লাগবে। তিনি একটু স্যাটার একটা লেখা লিখে বুঝিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এটা থাকা উচিত নয়। কারণ কি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওটা ব্যক্তি উদ্যোগে করা হয়। তো অশিক্ষিত লোকজন, তার টাকা আছে, সে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে, সে এখন সভাপতি হবে, তার শিক্ষাগত যোগ্যতা এটা লাগবে কেন? যে শিক্ষা প্রতিষ্ঠান বানায় তারা হবে দাতা সদস্য, তারা হবে, সমস্যা কি? মূলত বোঝাতে চেয়েছে বিএনপির লোকজন যে শিক্ষা প্রতিষ্ঠান অশিক্ষিত লোকজন যদি প্রতিষ্ঠিত করে থাকে এবং দাতা সদস্য যদি অশিক্ষিত লোকজন হয়ে থাকে, অশিক্ষিত ধনী লোকজন, তারা সভাপতি হবে। এতে শিক্ষাগত যোগ্যতা দিয়ে তাদের আটকানোর প্রশ্ন আসে না। তারা এইভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছে। কিন্তু জামাতের লোকজন, সাধারণ জনগণ, তারা এটা খুব রিয়াক্ট করে যে না, এটা একদম ফালতু একটা সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে। এবং আমরা ব্যাখ্যা করেছিলাম, এটার সরল ব্যাখ্যা হচ্ছে যে বিএনপির লোকজন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবে, তাতে শিক্ষিত হোক অশিক্ষিত হোক এইটা নিশ্চিত করতে হবে, এরকম একটা ধান্দা ছিল। কিন্তু জনগণের প্রতিবাদের ফলে বিএনপি সেখান থেকে পিছু হটতে বাধ্য হলো, জনগণের দাবি মেনে নিতে বাধ্য হলো। এখনকার খবর দেখেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না। এর মানে শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষাগত যোগ্যতা তো লাগবেই, আরো বেশি লাগবে। মজা না? কয়েকদিন আগে বললেন যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এখন বলে আরো বেশি লাগবে, আরো বাড়ানো হবে সামনে। যে প্রতিষ্ঠানের সভাপতি হতে এখন ডিগ্রি পাস লাগে, সামনে ওটা হতে মাস্টার্স পাস লাগবে, সামনে কিনা করে যে রেজাল্টও ভালো লাগবে। মজা না? তবে আমি এখানে দুইটা বিষয় বিএনপির। একটা হচ্ছে যে ধন্যবাদ জানাই যে বিএনপি এখন পর্যন্ত জনগণের অধিকাংশ সমালোচনা গ্রহণ করেছে। যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, জনগণ বলেছে, পিছু হটেছে। এটা গণতান্ত্রিক সরকারের একটা চমৎকার বৈশিষ্ট্য। যেমন পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নিয়েছিল, জনগণ সমালোচনা করেছে, বিএনপি পুলিশ হত্যার তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। যে ইন্ডেমনিটি জুলাই যোদ্ধাদের, সেটার উপর বিএনপি সরকার বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছে। পিলখানা ট্র্যাজেডির, বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন তদন্ত করার ঘোষণা দিয়েছিল। সমালোচনার মুখে একদিনের মধ্যেই বলেছে না, তদন্ত করব না, আগেরটাই ঠিক আছে। এরকম অনেক সিদ্ধান্ত আছে জনগণের চাপে, বিরোধী দলের চাপে, বিরোধী দলের সমালোচনায়। তো ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না শিক্ষামন্ত্রী। তার মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, ঠিক আছে? অসাধারণ। মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিথিল হবে না। তো বিএনপির এটা কেন হয়েছিল আমরা জানি। বিএনপির অনেক এমপি আছে যে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তারা একটু সভাপতি টভাপতি হবেন, তাদের খায়স শেষ। বিএনপির উপজেলা নেতা, থানা পর্যায়ের নেতা অনেকে বসে আছেন যে আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হব, কে ঠেকায়? ক্ষমতায় দল, ইউনূসের আমলে পারি নাই, এখন কে ঠেকায়? আপনাদের খায়সও শেষ। এটা ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিএনপির রাজনীতির আখড়ায় পরিণত করবেন না, এটা ক্ষতিকর হবে। বিএনপি সেই সিদ্ধান্ত নিয়েছে যে না, এখানে চালাকি করা যাবে না। এবং জামাত নানানভাবে এটা নিয়ে কথা বলেছে। অবশ্য বিএনপি আগেই ফাঁক রেখে দিয়েছিল, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, তবে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমরা দেখব। এখন আলাপ করেছে কি করে নেই ওটা না, মূলত জনগণ যেভাবে প্রতিবাদ করেছে, জামাত এনসিপির লোকজন যেভাবে রিয়াক্ট করেছে, ওতেই কাজ হয়েছে। ওতেই এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে বলছে। তো দর্শক,
তো বিরোধী দল আমরা আপনারা সবাই মিলে কথা বললে সেটা যে কতটা কার্যকর হয়, কতটা ফলপ্রসূ হয় আপনারা দেখলেন, পুরো জাতি টের পেল। বিএনপি দাবি মানতে বাধ্য হলো। তা আমরা বিএনপির কাছ থেকে এই চরিত্রটা দেখতে চাই যে উল্টাপাল্টা কিছু যদি করেও ফেলে, জনগণের চাপ বিরোধী দল এটা নিয়ে প্রতিবাদ করলে তারা মেনে নেবে। এবং জাতীয় সংসদের প্রথম দিন দেখেছি যেমন জামাতের অনেক নেতা যারা রাজাকার বা যুদ্ধাপরাধী, অনেকের মতে শোক প্রস্তাবে তাদের নাম ইনক্লুড করা হয়নি, জামাত দাবি করেছে, সাথে সাথে মেনে নিয়েছে। তো এই যে সৌন্দর্যটা, এটা যদি বহাল রাখতে পারে, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে পারে, তাদের আগের দুর্বলতাগুলো ওভারকাম করতে পারে, তাহলে বিএনপি 5 বছর টিকতে পারবে। আর বিএনপি যদি আওয়ামী লীগের মতো উল্টাপাল্টা আচরণ করে, ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে 5 বছর থাকতে পারবে না এবং ভবিষ্যতে আবার ক্ষমতা আসবে, সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। বরং এমন ভাবে তাদের পতন হবে, আওয়ামী লীগের মতো পরিণতি হবে, পালাতে হবে। তো এই জন্য বিএনপি যে সভ্য এবং ভদ্র আচরণ করছে কিছু কিছু ক্ষেত্রে, এটা ঠিক আছে। এখন বিএনপির একটা কাজ করতে পারলে বিএনপি সফল, সেটা হচ্ছে বিএনপির চাঁদাবাজ এবং মাঠ পর্যায়ে স্যাসরা যারা যে বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করে এবং জামাতের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে, এদেরকে ধরতে হবে। এদেরকে যদি ধরা যায় তাহলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তাহলে বিএনপি প্রশংসায় ভাসবে। বিএনপির মাঠ পর্যায়ে শাস্ত্রারাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। এই জন্য ঈদের পর যে অপারেশন ক্লিন হার্ট চালানোর যে কথা বলেছে বিএনপি সরকার, সেটা আমি মনে করি কার্যকর হবে এবং বিএনপি আসলে জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া মনে হয় বাপের নাম রাখতে পারবেন। আমি দোয়া করি যে যেন পারেন। আমরা আমাদের সমালোচনাটা গৃহীত হবে, খুশি হব। দেখেন, এই যে আমরা বিএনপিকে গালাগালি করে, তারেক জিয়া গালাগালি করে যদি লাইনে আনতে পারি বিএনপি ভালো কাজ করে, এতে আমাদের খুশি বেশি লাগে। এই যে কাজটা, এটা আমরা প্রতিবাদ করেছি, আপনারা করেছেন, এখন টনক নড়েছে, দেখেছেন। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, বরং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা সম্পূর্ণ বিকৃত, অসম্পূর্ণ এবং বিকৃত। এর মানে তার অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লোকজনকে নিয়ে কমিটি করবে না। ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্ন ওঠে না, সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, সারা দেশে মানে এক কথায়, সহজ কথা, ম্যানেজিং কমিটিতে আপনার যদি সভাপতি বা থাকতে হয় আপনাকে শিক্ষিত হতে হবে। আপনি বিএনপি নেতা হন আর যে বালের নেতা হন, কোনো লাভ নেই। আগে শিক্ষিত হন, তারপরে আসেন। কথা দিয়ে কথা রাখলেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত এনসিপি এমপিদের বাদ দিয়ে চূড়ান্ত পর্যায়ের যে স্যাসরামি করলেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রীর জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক, প্রধানমন্ত্রী পদের জন্য লজ্জাজনক। তারেক রহমান নিজের স্লোগানের সাথে বেইমানি করেছেন। দর্শক, তারেক রহমানের স্লোগান কি? সবার আগে বাংলাদেশ। কিন্তু না, এখন সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ। ওটা তো আগেই প্রমাণিত হয়েছে যে ওটা যে ভুয়া স্লোগান। যেমন রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, গ্যাস কিনবে, আমদানি করবে টাকা দিয়ে, আমেরিকার কাছে অনাপত্তি পত্র নিতে যায়, অথচ আমেরিকার স্যাংশন কিন্তু নাই। আর স্যাংশন থাকলেও সেটা বাংলাদেশ কেন মানতে হবে? বাংলাদেশ কি আমেরিকার গোলাম? তা সবার আগে বাংলাদেশ না সবার আগে আমেরিকা? এটা এক গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, কত বড় স্যাসরামি এবং ইত্রামি সিদ্ধান্ত দেখেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যে সরকার পতন হলো, ফেসিবাদের পতন হলো, একটা নির্বাচন হলো, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার ফলেই তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী হতে পেরেছেন। যেই তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মূল শব্দ হচ্ছে বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী শব্দটা না থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। সেই তারেক রহমান এসে ভয়াবহ বৈষম্য শুরু করেছেন। কি? জামাত এনসিপি এমপিদের বাদ দিয়ে
ঈদে শাড়ি 3 পিস পাচ্ছেন বিএনপি জোটের 215 এমপি। এর মানে কি? এটা কোন লেভেলের ছাত্রামি, ইত্রেমি? যারা জামাত জোটে আছে, মানে যারা জামাতের বা জামাত জোটে আছে, তারা এমপি হয়েছেন 68+ এনসিপি খেলাফত অন্যান্য মিলিয়ে। তাদের এলাকার লোকজন বাংলাদেশের নাগরিক না, তারা পাকিস্তানি নাকি? তারা 3.5 পিস পাবেন না। আর তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান না, এটা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে। অথচ কমন সেন্স বলে এখানে উচিত হচ্ছে প্রকৃতপক্ষে যারা গরিব, যে এলাকার মানুষ সবচেয়ে অভাবী, তাদেরকে এটা বেশি দিবে। ঢাকা বা গাজীপুর বা বিভিন্ন সমৃদ্ধ এলাকার, সিলেটের বিভিন্ন জায়গা আছে যেখানে গরিব খুঁজে পাওয়া কঠিন, অথবা 2-1 জন গরিব থাকলে ওই এলাকার মানুষজন এতটা ধনী, তাদের জাকাতের টাকা, দানের টাকায় প্রত্যেক গরিবের কাছে গিফট পৌঁছে যায়। তাদের কাছে তাদের শাড়ি দেওয়া মোটেও জরুরি ছিল না, 3.5 পিস দেওয়া। কিন্তু এটা সবচেয়ে বেশি যে জায়গায় দরকার, রংপুরে। রংপুর সবচেয়ে গরিব এলাকা, আর রংপুরে সবগুলো এমপি জামাতের। রংপুর, গাইবান্ধা সবচেয়ে বেশি দেওয়ার কথা। কুড়িগ্রাম, রংপুরের কথা বলছি, বৃহত্তর রংপুর, যেখানে সবচেয়ে বেশি দেওয়ার কথা সেখানে একটাও দেয় নাই। আর যেখানে কোনো প্রয়োজনই নাই সেখানে দিয়ে দিয়েছে। এর চাইতে বৈষম্য আর কি হতে পারে? এটা ছোট, কিন্তু না, এটা মানুষ দেখেছে এবং মনে রেখেছে তারেক রহমান কতটা বৈষম্য করলেন। এটা কেন? এগুলো কোনো যুক্তি আছে? এবং জামাতের একজন বীর মুক্তিযোদ্ধা এমপি গাইবান্ধার, তিনি আক্ষেপ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। তার এলাকায় এটা দরকার। 700 মানুষ যদি পায়, এটা অনেক কিছু। সিলেটের বিভিন্ন জায়গায় একজন মানুষকেও দেওয়ার দরকার নাই, কারণ সেখানে ওইভাবে গরিব নাই। ঢাকায় ভাসমান গরিব আছে, রাইট। সিলেট, আরো বিভিন্ন জায়গায়, সিলেট সদরে, সিলেট 5 আসনে, মানে সিলেট সদর যেটা, ওখানে কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জায়গা। খুলনা সদর দরকার নেই, কিন্তু আপনি সেখানে পাঠালেন। আর পাঠালেন না কোথায়? যেখানে দরকার, একদম মহঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত সেই গাইবান্ধায় পাঠালেন না, রংপুরে পাঠালেন না, কুড়িগ্রামে পাঠালেন না। কারণ কি? সেখানে এমপিরা জামাতের, এনসিপি। এক ভয়াবহ বৈষম্য দিয়ে শুরু করলেন জনাব তারেক রহমান। এটা তার নিজের অস্তিত্বের সাথে বেইমানি। কারণ তারেক রহমান অস্তিত্ব ফিরে পেয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আর তিনি তো জামাত এনসিপিরও প্রধানমন্ত্রী, কিন্তু এমন আচরণ করলেন তাতে জামাত এনসিপির প্রধানমন্ত্রী সুলভ হলো না, শুধু বিএনপির এমপিদের প্রধানমন্ত্রী সুলভ। আর জামাত এনসিপির সাথে এখনো কোনো ঝামেলা হয়নি, মিলেমিশে আছে, অত্যন্ত চমৎকার পরিবেশ। এখনই এই বৈষম্য, কিছুদিন পর তো জামাত এনসিপি এমপিদের বরাদ্দই দিবেন না। ওই যে রাশেদের কথায় চলছেন, একটা ছেলে আছে না হতাশাগ্রস্ত, আগে আমার স্নেহের ছোট ভাই, হলের ছোট ভাই, বিপিন উর্দার গণ অধিকার পরিষদ করতে, এখন একুল উকুল সব হারিয়েছে। ছেলেটা এখন একদম পাগল প্রায় হয়ে গেছে, ওর মাথা কাজ করে না, উদ্ভট কথাবার্তা বলে, কারণ ওর কোনো খাওয়া নাই। বিএনপির লোকজনের কাছে গেলেও লাথি দেয়, আর গণ অধিকার পরিষদও ধইছে। গণ অধিকার পরিষদ উইল নেভার অ্যালাউ হিম। এখন বলছে যে এই যে জ্বালানি সংকট, এটা নাকি জামাত শিবির করাচ্ছে, বিএনপির লোকজন ওকে ধমক দিচ্ছে। তুই সব কি বলছিস? যে দর্শক, তো রাশেদ বলছে যে জামাতকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, ওরা কিছুই পাবে না, কিচ্ছু করতে পারবে না, বুঝবেন মজা। তো এখন কি রাশেদের কথা শুনছেন তারেক রহমান, যে এদেরকে কিছু দিব না? কেন পাবে না? তাদেরকে জনগণ ভোট দিয়েছে, এবং বিরোধী দল ছাড়া কি চলতে পারে? আপনাকে একদলীয় শাসন চান? তাহলে তারেক রহমানের সিদ্ধান্ত তো একদলীয় শাসনের আলামত, যে শুধু সরকার দলের লোকজন পাবে, বিরোধী দল কিছু পাবে না। এই ধরনের বৈষম্য ডিজিটাল যুগে এটা মারাত্মক আপত্তিকর। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।